করতে চাই, বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, 1 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলা হবে। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হচ্ছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। জনাব সিদ্দিকুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমার সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং সিনিয়র সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান। তারাও আপনাকে প্রশ্ন করবেন হয়তো। আমি আসলে প্রথমেই যেটি জানতে চাই আপনার কাছ থেকে যে 1 বছর সময়ের আবেদন করেছে বিজিএমইএ, আদালতে আবেদন করা হয়েছে। আপনি বলছেন যে এই বিষয়ে আপনারা কোনো আবেদন করেন নাই, আপনি মুচলেকা যেভাবে দিয়েছেন সেভাবেই সরিয়ে নিয়ে যাচ্ছেন বিজিএমইএ ভবন। তাহলে আসলে আবেদনটা করলো কে? আবেদন কে করলো সেটা তো আমি বলতে পারবো না। আমি 2 জন সাংবাদিক সহ আপনাকে ধন্যবাদ জানাই। এখানে আমরা 1 বছর আগে যখন মুচলেকা দিয়েছিলাম যে আমরা আর ভবিষ্যতে সময় চাইব না, অতএব আমি আমার কমিটমেন্ট অনুযায়ী আমাদের বিজিএমইএ ভবন থেকে 11 তারিখে আমরা ওখান থেকে বের হয়ে গেছি এবং এই পর্যন্ত আর বিজিএমইএ অফিসে যাইনি। আমরা আমাদের যুক্তরাষ্ট্রে 17 নম্বর সেক্টরে ভবন পেয়েছি। আপনি নিশ্চয়ই জানেন গত 3রা এই মাস এপ্রিল মাননীয় প্রধান সেটা উদ্বোধন করেছিলেন এবং আমরা সেই ভবনে 15 তারিখ থেকে অফিস করতেছি। জি, কিন্তু আসলে আপনি বলছেন আপনি জানেন না, কিন্তু বিজিএমইএ সভাপতির পক্ষেই আসলে আদালতে আবেদনটি গেছে। এটিকে একটি তদন্তের বিষয় যে বিজিএমইএর পক্ষে আবেদনটি কে করে দিল, আপনি যখন সভাপতি বর্তমান আছেন? আমি অবশ্যই মাননীয় আদালতের কাছে আবেদন জানাবো যে ওনারা যেন অবশ্যই কোয়ারি করেন যে এই আবেদনটা কে করলো এবং কিভাবে হলো। কারণ আমি এখনো বিজিএমইএ সভাপতি, আমি আগামী 20 তারিখে আমার দায়িত্ব বুঝিয়ে দিব আমাদের যিনি নেক্সট হবেন। এই সময় আমি কোনো আবেদন করি, কারণ আমি মুচলেকা দিয়েছিলাম বলে। তাহলে কি এমন হতে পারে জনাব সিদ্দিকুর রহমান যে নবনির্বাচিত যিনি হয়েছেন, যিনি দায়িত্ব গ্রহণ করবেন আপনার কাছ থেকে, তিনি এই আবেদনটি করেছেন বা তার পক্ষে করা হয়েছে? কারণ সভাপতির কাছ থেকে তো আবেদনটি গেছে। সভাপতির ওখানে কোনো নাম উল্লেখ নেই, শুধু সভাপতি বললে তো হবে না। কারণ হলো যে কারো কাছ থেকে তো সিগনেচার নিতে হবে বা দয় করতে হবে। তো আমি এইরকম কাউকে কোন রকমের কোনো কিছু দেই নেই। আর ভবিষ্যৎ সভাপতি দিয়েছেন কিনা সেটাও আমার জানা নাই, কারণ উনি আমার কিছু বলেননি। জি, তাহলে কি এখান থেকে এরকম মনে হয় কিনা যে বিজিএমইতে একরকম বিভক্তি আছে? জনাব সিদ্দিকুর রহমান, আপনারাও জিজ্ঞাসা করতে পারেন। আমার একটু সিদ্দিকুর রহমান সাহেব, আপনার বিদায়ী সময় শুভেচ্ছা। আপনি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী, আর্থিকভাবে শক্তিশালী এবং শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পর্কের প্রশ্নে যে সংগঠন, তার বিদায় বেলায় এরকম একটি সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে, কেমন অনুভূতি আপনার? না দেখেন, আমরা তো 1 বছর আগে যখন মুচলেকা দিয়েছিলাম তখন থেকেই আমরা জানতাম যে আমাদেরকে 1 বছর পরে এখান থেকে চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তো আর আমার অনুভূতি কোনো খারাপ কিছু না। কারণ হলো যেহেতু এটা সর্বোচ্চ আদালতের না এবং মুচলেকা দেওয়া, এবং আমরা নিজেরা আমাদের ভবন আমরা প্রথম থেকেই আসতাম আদালতের কাছে। আমরা ভবন ছাড়া আমরা তাও শিফট করার মতো পরিস্থিতিতে আমাদের নাই, কারণ আমরা সরকারের অনেকগুলো কাজ করি এবং আমার এখানে প্রায় 300 স্টাফ আছে। এত বড় অফিস পাওয়া যায়, সেই জন্য আমরা তার সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি আমার 5.5 টাকা দিয়েছেন উত্তরা, এবং সেখানে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন ওনার অফিসকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেখানে আবুল কালাম আজাদ সাহেব, তখনকার সেক্রেটারি কামাল নাসের সাহেব, ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন বলেই গত 4 মাসের মধ্যে এই 17 নম্বর সেক্টরে এই ভবন তৈরি করতে সক্ষম। আপনাদের সেই ভবনটিতে কি, যেখানে আপনারা স্থানান্তরিত হচ্ছেন উত্তরায়, সেখানে কি সব রকম সুযোগ সুবিধা এখন পাওয়া যাচ্ছে, এখন এসেছে? দেখুন, আমাদের এই বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু আমরা আমাদের যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় টেম্পোরারি অফিস করে আমাদের মালিকদেরকে যতটুকু সার্ভিস দেওয়ার কথা দেওয়ার মতো সবকিছু আমাদের এখানে আছে এবং আমরা
15, 16 আর 17টা চাপিয়ে যাচ্ছে। জি, জনাব সিদ্দিকুর রহমান, আর একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এখানে তো অবৈধভাবে ভবনটি করা হয়েছে হাতির ঝিলের ভেতরে, আর উত্তরায় যেখানে করা হচ্ছে সেখানে কি যথাযথ নিয়ম মেনে, সব প্রক্রিয়া মেনে, যথাযথ অনুমোদন নিয়ে করা হচ্ছে তো? একেবারেই সম্পূর্ণরূপে বিএনবিসি রুলস এবং বাংলাদেশের যে আইন আছে, সমস্ত আইন কানুন মেনে এখানে ভবন তৈরি হচ্ছে। এই ভবন কোনো একটু ফাঁক রাখা হয়। জি, আপনাদের কোনো প্রশ্ন? আর প্রশ্ন না, ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান। আপনারা অবশ্যই একটা দৃষ্টান্ত স্থাপন করছেন, আইনের প্রতি বিলম্বে হলেও শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন, সেই জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আর নতুন ভবনে গেছেন, নিজস্ব ভবন, সেখানে নিশ্চয়ই আপনাদের কার্যক্রম ভালো করেই শুরু করবেন, সেই দিক থেকেও আপনাদের সাফল্য কামনা করছি। এটা বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আমার জানার মধ্যে দ্বিতীয়টি নেই। এটি প্রথম যে একটি ভবন করে তারপরে সেটাকে শিফট করা হচ্ছে, ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। সেটা আমি আশা করব, নিশ্চয়ই আপনিও আশা করবেন যে এটা ভবিষ্যতে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকুক, নিশ্চয়ই, কারণ যে এখন অনেক অবৈধ অনিয়ম জায়গা পাওয়া যাচ্ছে। অবৈধভাবে কোনো কনস্ট্রাকশন যেন না হয় আর কি। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যেহেতু যখন লেখা দিয়েছিলাম বা 3 বছর 7 মাস এই সভাপতি দায়িত্বে আছে, জি, তো আমি জমি নিয়েছিলাম, আমার বডি এই কনস্ট্রাক্ট করছে এবং এখানে কোনো রকমের কোনো গাফিলতি আপনারা পাবেন না। আপনাদের আগামী দিন আপনাদের সাংবাদিকদের সাথেও আমার মত বিনিময় হবে। যদি কেউ কোনো প্রশ্ন করে আমরা উত্তর দিব। তবে আমি একটা জিনিস বলে রাখতে পারি, এখানে কোনো রকমের কোনো আইনের ব্যত্যয় নাই, কনস্ট্রাকশনেরও কোনো ব্যত্যয় নেই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান। আগামীকাল আপনাদের সংবাদ সম্মেলন আছে, সেখানেও নিশ্চয়ই আপনারা বিষয়টি আরো স্পষ্ট করে বলবেন। অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। জানলাম যে শেষ পর্যন্ত যেটি বলছিলেন আসলেই নজিরবিহীন, এরকম বড় একটি স্থাপনা, এত প্রভাবশালী একটি মহল আদালতের নির্দেশে চলে যাচ্ছে, তার মানে তো আদালতের নির্দেশে কাজ হয় নাকি? ওটা অবশ্যই, সেটা তো মানে আমরা অবশ্যই। বহুবার দেখেছি এখন আদালতের সমস্যা নির্দেশনা হয় কি, বাস্তবায়ন নাই। আমাদের এখানে আদালতের বহু আপনি যদি গত 10 বছর স্ক্যান করেন দেখবেন যে আদালতের অনেক নির্দেশ আছে যেগুলি পালিত হয়নি। এগুলো পরবর্তীকালে কিন্তু আদালত স্বাভাবিকভাবে আদালতের উপরে যে চাপ, মামলার চাপ ইত্যাদি, সেটা হয়তো নোটিশে নিতে পারেন নাই, কিন্তু প্রচুর ঘটনা আছে। যেমন একটু আগে নিউজের মধ্যে বলছিল যে এই নারী নির্যাতনের ব্যাপারে যে 11টি নির্দেশনা আদালতে ছিল, তার অনেকগুলি কিন্তু বাস্তবায়ন হয়নি। এটি নিয়ে আমরা একদম বড় করে আলোচনা করতে চাই, পরের অংশে আমরা এটা নিয়ে কথা বলতেই চাই, একদম এই সুনির্দিষ্টভাবে এই বিষয়ে। এই যে র্যাংস ভবনটা ভেঙেছে, তখন কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন তখন এই তত্ত্বাবধায়ক সরকারের সদস্য ছিলেন এবং এই বিষয়ে তদারকিও তার আওতাধীন ছিল। তিনি একটা কথা বলেছিলেন যে এই ভবনটা ভেঙে ফেলা হচ্ছে, মানে এই যে রবীন্দ্রনাথ বলছিলেন যে প্রতিকারহীন শক্তের অপরাধ, সেটা যে না সব ক্ষেত্রে সত্য না, তার একটা প্রমাণ ছিল র্যাংস ভবন ভেঙে ফেলা। তো সেটা হচ্ছে ব্যক্তি। বিজিএমএ কিন্তু প্রতিষ্ঠান 5000-এর বেশি সদস্য, যারা প্রত্যেকেই কোটিপতি, এবং এদের শ্রমিক আছে 50 লাখের বেশি। এবং জাতীয় সংসদে আমরা যাদেরকে ব্যবসায়ী বলি, 350 জন সদস্যর, তাদের অনেকেরই কিন্তু পোশাকের ব্যবসা আছে, এমনকি বিরোধী অনেক নেতা, এই জাতীয় ঐক্যফ্রন্ট মন্ত্রী আছে। কাজী সেরকম একটা আপনি 100 সদস্য কিংবা বেশি পাবেন পার্লামেন্ট সদস্যদের মধ্যে যাদের একদম বড় ধরনের এই পোশাক ব্যবসা কোনো না কোনো ভাবে জড়িত আর কি। হয় নিজের নামে তো আর করে না, মন্ত্রী হলে বা এমপি হলে অন্যের নাম, যেভাবেই হোক। কিন্তু সেরকম একটা সংগঠনকে আপনি যদি তার অফিস সরিয়ে নিতে, আদালতের আদেশ মানতে বাধ্য করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমরা আশা করব মানে বাংলাদেশে যে ধরনের একটু তফাৎ আছে অজয় দাশগুপ্ত। র্যাংস ভবন আর এটার মধ্যে তফাৎটা হচ্ছে, র্যাংস ভবন কিন্তু র্যাংসের মালিক যারা, তারা ভাগে নাই, সেটা কিন্তু সরকার ভেঙেছে। আর এখানে কিন্তু তারাই সরে গেছে, সরে গেছে। এই জায়গাটা একটা ভাঙবে রাজনীতি, সেটা ঠিক আছে, কিন্তু তারাই সরে গেছে। ওখানে কিন্তু সরকার বাধ্য করছে তাদের। এই জায়গাটা তফাৎ শ্রদ্ধাশীল হয়ে বিজিএমএর একটা তো অবশ্যই পজিটিভ সাইড আছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে, বা সরকারের একটা দৃঢ় অবস্থান আমরা সাম্প্রতিক সময়ে নদী দখল মুক্ত করার ক্ষেত্রে দেখেছি, বা এই
আগুন লাগার পরে কয়েকটা ভবন নিয়ে তদারকি অন্তত দেখেছে। আমরা আশা করব যে এইখানে এই গুলশান বনানীতে যারা 15-20 তলা 25 তলা কেউ হোটেল বানিয়েছেন, কেউ ব্যবসায়ীদের অফিস করে দিয়েছেন, এইগুলোর ব্যাপারে যদি তদন্ত হতে থাকে, তাইলে এই যে রাষ্ট্রের সম্পত্তিকে, দেশের সম্পত্তিকে, প্রকৃতির সম্পদকে নিজের সম্পদ মনে করে, এর বিরুদ্ধে মানে প্রকৃতই তখন আইন শৃঙ্খলা বাহিনী মনে এবং এই করবে দৃষ্টান্ত তখন তাদের সামনে যদি তুলে ধরা এই যাবে। বিজিএমই ভবন অনুমোদনের পিছনে কার ভূমিকা অবদান ছিল, মানে অবদান আমি খারাপ অর্থে বলবো, ভূমিকা ছিল, সেরকম একটা লোককে শাস্তি দেন। ওই এপার টাওয়ার, আমি ঠিক এখানটাই কথা বলতে চাই যে রাজুক যেটি বলছে আজকে ভবন সিলগালা করতে গেছে এবং সেখানে রাজুকের পরিচালক, প্রশাসন পরিচালক খন্দকার অলিউর রহমান আছেন এই দায়িত্বে। তিনি বলছেন যে সিলগালা করে দেওয়া হচ্ছে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে ভাঙা না হলে যা ক্ষয়ক্ষতি হবে সেটির দায়িত্ব রাজুক নিবে না। কিন্তু রাজুকের দায়টা মানে রাজুকও তো এটার পেছনে দায়বদ্ধ রাজুক নাই, তো কোনো কিছুর দায়িত্ব নিতে চায় না। মুশকিল তো এই জায়গায়, অনুমোদন রাজুকের তো অফিস রাজুকই থেকে দিয়েছিল ফাইল অবৈধ হারিয়ে যায়, অনুমোদন। রাজুক দায়িত্ব নেয় না। রাজুকের অফিসে গেলে এই পারমিশন পাওয়া যায় না, রাজুক দায়িত্ব নেয় না। রাজুকের পারমিশন দেওয়া পরে দেখা যায় যে এর মধ্যে বাড়তি কনস্ট্রাকশন হয়েছে, অবৈধ কনস্ট্রাকশন হয়েছে, নকশা পরিবর্তন হয়েছে, রাজুক দায়িত্ব নেয় না। এখনো বলছে রাজুক কোনো দায়িত্ব নেবেন না। তা রাজুক দায়িত্বটা নিবে কিসের? আমি সেটা আসলে একটু এখানেই রাজুক প্রশ্ন যদি যে এই যে পরিষ্কার করে নকশা বলে পরিবর্তন বা অনিয়মের আমরা সাথে একটু যখন আলোকিত হই। নিশ্চয়ই অনিয়মের সাথে যখন রাজুক জড়িত থাকে, এই অনিয়মের আমরা আশা জন্য করব এরকম দুই একটা ক্ষেত্রে শাস্তি হোক, হ্যাঁ। তাহলে দেখবেন যে এগুলো ওখানটায় শাস্তি হওয়া উচিত। মানে এই যে শুধুমাত্র বলে- বিজিএমই এই যে ভবনটা বলে- চলে গেল, এই যে বলে এই যে ফাইল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ বাস ওইখানে কিন্তু জিনিসটা শেষ হয়ে যায়। ফাইলটা কার তত্ত্বাবধানে ছিল, কার কাছে ছিল, কবে থেকে পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না, কোনো তদন্ত, কোনো শাস্তি কিছুই হয়নি আজ পর্যন্ত। আমাদের জানা নাই যে এরকম কোনো একটা ফাইল মানে কি, একটা ধরেন যে এফআর টাওয়ারের যে ফাইলটা, মানে তাহলে তো এই ধরনের রাজুকের একটা কোনো ভবনের অসুবিধা ফাইল- নাই নাকি? হ্যাঁ। এরকম অবৈধ অনুমতি দেবে, অবৈধ দিচ্ছে, নকশার অবৈধ বা কাজ পরিবর্তন হচ্ছে, করবে এবং রাজুকের তারপর কোনো দায় ভাঙবে। দায়িত্ব নাই। রাজুক কোনো দায় নেবে না বলে দিল একজন রাজুকের পরিচালক, যে রাজুক দায় নেবে না। তাহলে দায়টা নেবে কে? রাজুক দায় নেবে না কেন? রাজুককেই দায় নিতে হবে। এবং অজয় যেটা বলছে যে শাস্তি দিতে হবে, রাজুকের লোককেই শাস্তি দিতে হবে। তারা কি আইনের ঊর্ধ্বে নাকি? নিশ্চয়ই আদালত আমি আদালত একটা- নির্দেশ এই দিয়েছে, ভবনটার তার দায় নির্দেশে এই বিজিএমএ ভবনটার ভাঙা পিছনে হচ্ছে। মানে কত আমি অবশ্যই জানি না, রাজুকের দায় 50-60 কোটি টাকা কিংবা আরো বেশি খরচ গেছে। ভাঙতেও আমাদের খরচ হবে, কষ্ট জি, লাগবে হ্যাঁ। দেখতে যে হ্যাঁ তো একটা সুদৃশ্য ভবন, হ্যাঁ একটা পানির মধ্যে প্রায়, দেখতে কষ্ট লাগবে না? নিশ্চয়ই। দেশের সম্পদ নষ্ট হবে, আপনি সম্পদ, এই শ্রম, স্ক্র্যাপ তার কোনো শ্রম, কাজে লাগবে না। অর্থ, এর তাই না? দায়টা তো কাউকে নিতেই এখন হবে। এইটা আপনি করতে দিলেন, এখন আমাদের কষ্ট হলে যাচ্ছে। কেউ বলছিল যে এটা হাসপাতাল হোক, কেউ বললো যে অন্য কোনো সেবামূলক জনকল্যাণের কাজে ব্যবহার হোক। এখন আমি বলছি কিন্তু এই ধরনের অনিয়মগুলো কিন্তু বাংলাদেশের উন্নয়নকে নানাভাবে পিছিয়ে রাখছে। আজকে এই যে পরিবেশ নিয়ে আমাদের এত দুশ্চিন্তা, মানবজাতির ভবিষ্যৎ নিয়ে সারা দুনিয়া, আমাদের তো বহু জায়গা এরকম, আপনার এই যে 4টা নদী ঢাকার চারপাশে, বলা হয় যে একটা শহরের দক্ষিণ প্রান্তে যদি নদী থাকে তার চেয়ে ভাগ্যবান আর কিছু নাই। আমাদের শহরের চারদিকে নদী, সেই নদীগুলোর ভূখণ্ড দখল করে যারা রিয়েল আমাদের যে এস্টেট দুর্ভাগা কেউ করেছে, আমাদের দুর্ভাগ্য। এখন দুর্ভাগা কেউ দেখেন নাই। যে প্রত্যেকটা শীতলক্ষা বলেন, বুড়িগঙ্গা জি, বলেন, সেই তুরা নদীগুলোই বলেন, এখন দুর্ভোগের কারণ হয়ে বালু নদ দাঁড়াচ্ছে। বলেন। আমরা 71-এ মুক্তিযুদ্ধের সময় আমি নিজে দেখেছি এই বালু নদীর প্রকৃত অর্থে বালু দেখেছি এই নদী পার হওয়ার সময়। আমরা ঢাকা ছেড়ে 25শে মার্চের পরে এই বালু নদী পার হয়েই, মনির ভাই আমরা তো সবাই ওই দিকেই গিয়েছি, রায়পুরের দিকে। বালু নদীর বালু দেখা যেত নৌকায় যখন পারাপার করতাম আমরা। পরিষ্কার ছিল। পরিষ্কার স্বচ্ছ পানি এখন কি ছিল। অবস্থা সেই নদীর? আদালতের নির্দেশ তার মানে বাস্তবায়ন হয়, কাজে লাগে যদি আদালত সত্যিকার অর্থেই শক্তভাবে এবং নির্দেশ এইটা যেন প্রতীকী না হয়, এটি আশা করি। এই দৃষ্টান্ত যেন সবখানে আমরা দেখতে পারি। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে নিশ্চয়ই কথা বলতে চাইবো আবারও সেই আদালতের নির্দেশ, আদালতের নির্দেশনা। ধর্ষণ এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুর জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট, এটি নিয়ে কথা বলবো। ফিরছি বিরতির পর। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যেটি বলছিলাম বিরতির আগে, যে এবারে কথা বলবো ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুর জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট। আজকে সুপ্রিম কোর্ট এমন একটি প্রজ্ঞাপন জারি করেছেন। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা সংযুক্ত করে নিতে চাই মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফৌজিয়া করিম। তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। আপনারাও কিন্তু যে কোনো প্রশ্ন অ্যাডভোকেট ফৌজিয়া করিমকে করতে পারেন। অ্যাডভোকেট ফৌজিয়া করিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য, স্বাগত আপনাকে সংবাদ সম্প্রসারণে। আপনার কাছে প্রথমেই আসলে জানতে চাই যে আজকে যেটি সুপ্রিম কোর্ট প্রজ্ঞাপনের মাধ্যমে যে নির্দেশনাটি দিল সেটি আসলে বাস্তবায়ন সম্পর্কে আপনি কতটা আশাবাদী? কারণ 2000 সালের যে আইনটি আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেখানেই তো বলা ছিল যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিতে হবে, কিন্তু সেটি তো বাস্তবায়ন খুব একটা দেখা যায় না। না, কারণ নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রথমেই শর্ত হলো যে আপনাকে 22 ধারার ভিক্টিমের জবান দিতে হবে। তো জবান না নেয় হ্যাঁ। মামলা করা যায়। তো এটা বাচ্চা এবং এটা না মামলায় জি না, আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমরা আরেকবার একটু চেষ্টা করি আপনার সাথে কথা বলবার জন্য, আমরা আরেকবার একটু ফোন করার চেষ্টা করছি। দুঃখিত অ্যাডভোকেট ফৌজিয়া করিম, আমরা আবারও আপনাকে সংযুক্ত করছি। জি, কি মনে হয় যে যেটি আমি ফৌজিয়া করিমকে জিজ্ঞাসা করছিলাম, অজয় দাশগুপ্ত, যে 2000 সালের আইনেই তো বলা ছিল, সেটির বাস্তবায়ন যদি হতো তাহলে নুসরাতের সাথে তো এমনটি হতো না। এটা মনিরুজ্জামান সাহেব বলছিলেন কিন্তু যে এরকম তো অনেক নির্দেশ আছে যেগুলো যাদের বাস্তবায়ন করার কথা সেগুলো হয় সাইডলাইনে পড়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখি অনেক সময় ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করার প্রবণতা আমাদের সমাজে আছে। এবং এইটা শুধু মানে এই যে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি বা ইত্যাদির ব্যাপারটা না, তো এই যে আমরা শুনলাম অনুষ্ঠানে যে থানার ওসি, এরকম ওসি তো আরো মানে কত এই গত বাংলাদেশের 48 বছরে বা পাকিস্তান আমলে এই সংখ্যা গুনলে এইরকম মানে অপরাধী, এটা তো ভয়ঙ্কর অপরাধ করেছে। রেন্ট্রির ঘটনাও কিন্তু, ধর্ষণের ঘটনাও কিন্তু একই রকম হয়রানি করা হয়েছিল মেয়ে দুটিকে। আমরা আবারও ফৌজিয়া করিমকে পেয়েছি, একটু কথা বলি। অ্যাডভোকেট ফৌজিয়া করিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবারে আমরা আশা করছি আপনাকে শুনতে পাবো। জি, আপনি যদি একটু স্পষ্ট করতেন আমি যে প্রশ্নটি করেছিলাম। জি জি, আপনি যে প্রশ্নটা বলেছেন সেটা হলো যে জবান গ্রহণ করা হয়, এটা সঠিক। কারণ আইন 22 ধারায় গ্রহণ করতে হবে এবং গ্রহণ হলে কিন্তু মামলা, সেক্ষেত্রে এটা শুনতে পাচ্ছি কেটে কেটে আসছে, নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে, তবুও আপনি আরেকটু বলেন যদি আমরা শুনতে পাই। আমরা আশা করছি আপনাকে শুনতে পাবো। আচ্ছা, মানে আমি বলছি যে 22 ধারায় জবানবন্দি একটা মামলা করতে হবে, যদি না হয় তাহলে মামলা শুনতে পাচ্ছি। অ্যাডভোকেট ফৌজিয়া করিম, আমরা খুবই দুঃখিত, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আমাদের নেটওয়ার্কে কোনো একটা অসুবিধা হচ্ছে, কোনো একটা কারিগরি ত্রুটি আছে নিশ্চয়ই। আমরা যদি পারি শুনতে পাচ্ছেন এখন? আমি এখন শুনতে পাচ্ছি। জি ফৌজিয়া করিম, শুনতে পাচ্ছি। জি, আমি বলতে চাচ্ছি যে 22 ধারার জবানবন্দি ধর্ষণ মামলায় আবশ্যক, এবং এইটা যদি গ্রহণ না করা হয় তাহলে মামলাটা চলবে না। জি, আর কিছু জানতে চাচ্ছেন? জি, জবানবন্দি ধর্ষণ মামলায় আবশ্যক, আপনি বলছেন মামলা চলবে না। জবানবন্দিটা নেবেন তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সেটাই তো হবার কথা ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী। সেটা করছে তো, সেটা তো করছে। যদি করেন তাহলে আসলে এই যে নুসরাতের মতো ঘটনাগুলো কিভাবে হয়? না, নুসরাতের মতো ঘটনাগুলো যে প্রথম আপনার দু ধরনের মামলা হয়, আপনাকে আমি বলি। এই ধর্ষণের মামলা বা যৌন নির্যাতনের যে মামলাগুলো, নারী শিশু নির্যাতন দমন আইনের 2009 সালে যে আইন, সেটা হলো যে প্রথমে আপনি পুলিশের কাছে যেতে পারেন। আচ্ছা, পুলিশ আপনি বাদী হয়ে মামলা গ্রহণ করতে পারে। আর পুলিশ যদি বাদী হয়ে না মামলা গ্রহণ করে তাহলে আপনার এফিডেভিটের মাধ্যমে মামলা দায়ের করেন এবং তখন আপনার জবানবন্দি নেবে। জবানবন্দি নেওয়ার পরে এই বিষয়ের উপরে তদন্তের জন্য পাঠাতে পারে, তারপরে মামলাটা চালু হবে। জি, কিন্তু অ্যাডভোকেট ফৌজিয়া করিম, সাধারণত মানুষ মামলা নিয়ে পুলিশের কাছেই যায় প্রথমে। হ্যাঁ, প্রথমেই যায়, কারণ আপনাকে বুঝতে হবে যে পুলিশটাই সহজ, যেখানে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পুলিশ এফআইআর করলে তো অ্যাটলিস্ট আপনার খরচ নাই, পুলিশ নিতে বাধ্য এফআইআর, কিন্তু যার আপনার আইন লাগবে এবং জায়গায় পড়ার সেখানে আপনার পুলিশ আপনার সব। একটা বিষয় জানতে চাই অ্যাডভোকেট ফৌজিয়া করিম, যে এই যে পুলিশ, আপনি বললেন যে পুলিশ এফআইআর দিতে বাধ্য, পুলিশ যদি মামলা না নেয়, যেমন এই ক্ষেত্রে আমরা দেখলাম
নুসরাত রাফির ক্ষেত্রে পুলিশ জি, জি, মামলাটি জি। নেয়নি, এবং আরো অনেক ঘটনা আমরা প্রতিদিনই সংবাদপত্রে দেখি বা মিডিয়াতে জি, জি। দেখি যে পুলিশ মামলা জি। নিচ্ছে না। এবং জি। পুলিশ যদি মামলা না নেয় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আইন আছে কিনা বা কোনো ব্যবস্থা আছে কিনা আইনসম্মত? ব্যবস্থা হলো যে হ্যাঁ, আপনি পুলিশের বিরুদ্ধে আপনি পুলিশের হেডকোয়ার্টারে আপনি ইয়ে করতে পারেন, চিঠি লিখতে পারেন। যেমন আমরা না, সেটা তো অনেক দীর্ঘ প্রক্রিয়া। আমরা বলছি যে আইন না, মানে দীর্ঘ প্রক্রিয়া না, ম্যাজিস্ট্রেট বা আদালতের মাধ্যমে কোনো প্রক্রিয়া আছে কিনা পুলিশকে হ্যাঁ, বাধ্য করা? সেটাই তো বলছি। জি জি জি, আমি আপনাকে সেটাই বলছি। জি। পুলিশ যখনই রিফিউজ করবে নিতে আপনার মামলাটা, জি। তখনই আপনি সরাসরি আদালতে যেতে পারেন এবং আদালতে গিয়ে মামলা দায়ের করবেন। কিন্তু এই নারী নির্যাতন মামলায় দায়ের করতে আপনাকে একটা হলফনামা দায়ের করতে হবে যে পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ আমার মামলা নেয়, আর এই আদালতে মামলা করবে। তাহলে কি আমি এখন সেই বিষয়টা জানতে চাচ্ছি যে পুলিশ যে নেয়নি সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা? সেটা অবশ্যই নিতে পারেন। আপনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনি জানান। এক কাজ হয় না, এটা আমি বলবো না যে আপনার মামলার পুলিশ ধরেন মানে তদন্ত নানা ধরনের প্রশ্ন আমার ক্লায়েন্টকে খুব মানে ইয়ে করতে মানে নির্যাতনের মতন জি, ছিল। জি। তখন আমি যখন লিখলাম চিঠি, তার দিনে মাথায় সেই পুলিশ অফিসার চেঞ্জ পেয়ে গেল। জি আমার একটি মনে হয় কি, আপনি তো এই বিষয়ে সরাসরি জড়িত, এই জি। ধর্ষণের মামলাগুলো একটা তাৎক্ষণিকতার ব্যাপার থাকে, জি এবং আমরা প্রায়শই দেখি সংবাদপত্র হিসাবে আমরা যেমন দেখি, আইনজীবী হিসাবে আপনি দেখেন, জি। এই তাৎক্ষণিকতাটাকে যত দূরে ঠেলে দেওয়া যায় এরকম একটা প্রবণতা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, প্রশাসনে আছে, এমনকি আদালত প্রক্রিয়ায় যারা জড়িত তাদেরও অনেকের আছে। আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। কারণটা আমি বলি, ধর্ষিত কারা হয়? যারা দুর্বল, মানে আপনি একটু অর্থনৈতিক ভাবে দুর্বল, আপনি সামাজিক ভাবে দুর্বল পারেন, আর মহিলাদেরকে তো মনে করা তারা দুর্বল। তো সেখানে যখন একটা ধরেন গ্রাম পঞ্চায়েত যখন ধর্ষণ হয়, সবসময় দেখবেন যে আপনি বিপরীত পক্ষ কিন্তু সব প্রভাব অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, তার পদক বেশ মানে মানে সব যার মামলাগুলো প্রভাব ফলেই কিন্তু পুলিশ দেখা যায় অনেক সময় মামলা গ্রহণ করছে না। আদালত মামলাগুলো দেখা যায় যে আদালতে সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। সেটা অবশ্যই একটা কারণ জি। বলছি জি ফৌজিয়া করিম। আইনজীবী যাদের যোগ দেওয়া হবে তাদের পক্ষপাতপন আসবে, সেসব আইনজীবীরা সিনিয়র লেভেলের এবং তারা তাদের অনেক শক্তিশালী। জি, সেখানে মানে শক্তির জয়, প্রভাবের জয় এখানেও থাকছে সবখানে, যেটি শক্তির জয়, আলোচনা হ্যাঁ। করছিলাম। মানে আপনি অ্যাডভোকেট ফৌজিয়া করিম, professional অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছুই আপনি স্পষ্ট করলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আমি সংযুক্ত একটা হবার জন্য। প্রসঙ্গ বলবো, উনি যে বললেন যে এই ওসি, কারণ একেবারেই তো আমাদের কত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে, হ্যাঁ। ফেসবুক ধরে মামলা হয়েছে, একবারেই নির্লজ্জ লঙ্ঘন। পুলিশের উনি তো বললেন যে আইজিপির কাছে অভিযোগ করতে, এই ধরনের অভিযোগ প্রতিদিন আমরা বাজিয়ে শুনছি তার কণ্ঠ। 10 দিন তো প্রায় হয়ে গেল, পুলিশের পুলিশ তো ডিপার্টমেন্ট কোনো কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা, একজন আইনজীবী তার বিরুদ্ধে মামলা করছে, মানে একজন দৃশ্যমান আইনজীবী কিছু মামলা হয়েছে কি? আমরা দেখি প্রত্যাহার করে নিতে, কিন্তু নিশ্চয়ই এই 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 না না, বিষয়ে তাকে তো বলতে অন্য চাই। একটা জায়গায় দায়িত্ব দিয়েছে। জি, কিন্তু মানে এটি কি প্রত্যাহার কোনো ইয়ে না, শাস্তি নয়, শাস্তি নয়। এবং এর আগেও তার ঘুষ কেলেঙ্কারি, এরকম কেলেঙ্কারির ঘটনায় তাকে 2 দফা প্রত্যাহার করা কিংবা হয়েছে। ধরেন প্রশাসন, এই যে এডিসি আপনার ফেনীর, যিনি এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির প্রধান, তার বিরুদ্ধে আমাদের প্রশাসনের এই যে এতজন সচিব আছে যাদের মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তাদের প্রশাসনিক যে কমিটি মানে বিসিএস ক্যাডারদের যে সমিতি আছে, সংগঠন আছে, তারা কি ওই এডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? এই মামলা উনি তো জানেন যে এই তার প্রতিষ্ঠানে এরকম অরাজকতা চলছে, অনিয়ম চলছে, তো একদিন ধরে না। জামাত ইসলামের সঙ্গে যুক্ত, সেটা বলা হচ্ছে। উনি এডিসি সাহেব, উনি জানেন না যে কে এই প্রতিষ্ঠানের
দায়িত্বে কিন্তু আছে, সেই কালিমা আবার সেখানে কি মুছে অনিয়ম ফেললো হচ্ছে? কিনা আওয়ামী লীগের নেতাদের সাথে যুক্ত হয়ে, মানে তাই না? এখন ওই এডিসির বিরুদ্ধে প্রশাসন ক্যাডারের যে সংগঠন আছে কিংবা আমাদের সংস্থাপন মন্ত্রণালয় আছে, তারা কি ব্যবস্থা নিয়েছে? মানে বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে ধরেন এটা একটা ঘটনা বিচার করলে তো বিচ্ছিন্নভাবে কোনো সমাধান না। না, নিশ্চয়ই। সমাধানটা হচ্ছে এটা সমাজের যে জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে তার সঙ্গে যারা যুক্ত, কারণ সমাজের যুক্ত, প্রশাসনের যুক্ত, পুলিশের যুক্ত, তাই না, সে সব বা যারা ক্ষমতাসীন আছে তাদের লোক যুক্ত স্থানীয়ভাবে, সেই পুরো জায়গাটাকে ধরতে হবে। হ্যাঁ, যেমন একজন প্রিন্সিপাল, এটা আমি জানি না সত্য কি মিথ্যা, ফেসবুকে দেখেছি, এটা মিথ্যাও হতে পারে, কিন্তু যদি সত্য হয় যে একজন মহিলা প্রিন্সিপাল ওই এলাকারই একটি কলেজের মেয়েরা গেছিল যে তারা নুসরাতের বিচার দাবি করে ইয়ে করবে, কি বলে, মানববন্ধন করতে মানববন্ধন চেয়েছিল। করবে। উনি নাকি বলেছেন যে ওই মেয়েটি কি ধোয়া তুলসী পাতা, এইটাও তো জাস্টিফাই করে ধর্ষণকে। যদি এটা বলে থাকেন তিনি, তাহলে তিনি তো শি ইজ এন অ্যাকমপ্লিস অফ রেপ। এটি তো ওই মহিলা প্রিন্সিপাল যার কথা বলছেন শুধু তার বিষয় না, এটি তো যে কোনো ক্ষেত্রেই নারীদের ক্ষেত্রে বলা হয়। হ্যাঁ, তা আপনি যে নিশ্চয়ই তার পোশাক খারাপ ছিল, নিশ্চয়ই চলাফেরার সমস্যা। ধর্ষণের বিচার যদি করতে চান, যারা যারা যেভাবে চলনে বলনে অ্যাকশনে যারা যারা এটা সমর্থন করবে তাদের সকলের বিচার করতে হবে। তাহলে ওই একমাত্র ওই প্রিন্সিপালের বিচার বা এই যে কি নাম ছেলেদের কি এরা শামীম বা ইত্যাদি যারা আছে তাদের বিচার করলে ইট ইজ নো সলিউশন। আদালত একদম যথার্থই বলেছে যে আইন দিয়ে ধর্ষণ, নির্যাতন বন্ধ করা যাবে। ধর্ষণ তো প্রতিদিন হচ্ছে, বছরে ধরেন ওই ঘটনার দিনেও আরো বহু জায়গায় হয়েছে, পরেও হয়েছে, পরেও হয়েছে, গৃহবধূ ধর্ষণ আজকেও হয়েছে। কিন্তু আজকেও। সব ঘটনা তো সমাজকে নাড়া দেয় না সবভাবে। ধরেন এক সময় ইপটিজিং নিয়ে কতগুলো হয়েছিল, সারা দেশে মানববন্ধন হয়েছে। এই একটা কখনো কখনো এমন হয় যে একটা ছোট ঘটনা হয়তো বা মানে একটা প্রান্তে কোনো ঘটনা, সেটা কিন্তু দেশের মানুষকে আলোড়িত করে, দেশের বাইরে ছড়ায়। এই নুসরাত রাফির ঘটনাটা কিন্তু আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, এবং এর প্রধান কৃতিত্ব কিন্তু যিনি জীবন দিলেন নুসরাত তারই। তিনি প্রথম থেকে লড়েছেন, আপোষ করবেন না বলে দিয়েছেন। মানে ঘটনা ঘটার সময় আগুনে, তার শরীরে আগুন লাগানোর সময় হাসপাতালে ডাইং, মৃত্যুশয্যায় বসে, এই কৃতিত্বটা পুরোটাই তার। আমাদের উচিত হবে এই ঘটনাটা, যেহেতু আরো অনেক অপরাধকে সামনে এনেছে, সবগুলো পর্যালোচনার সুযোগ করে দিয়েছে, কাজে এই সুযোগটাকে গ্রহণ করে অনেকগুলো গলতকে কিন্তু আমরা সামনে আনতে পারি। নিশ্চয়ই একটা বিরতিতে যেতে হবে। মানে মেয়েরা যে প্রতিবাদী হয়ে উঠবে তার জন্য যথেষ্ট সমর্থনও মেয়েরা পায় না। এরকম প্রিন্সিপাল বা সমাজের অনেক নারীরাই এরকম কথা বলেন, নিশ্চয়ই মেয়েরই কিছু দোষ ছিল, এখান থেকে সহযোগী নিশ্চয়ই এটির সাপোর্ট তারাও করছেন কোনো না কোনো ভাবে। আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই অনলাইনের সবশেষ খবর নিয়ে। থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনের খবরে যেতে চাই। প্রথম আলোর প্রথম খবরটি, বিএনপি নির্বাচিতরা জানতে চান দল কি করছে। একটু খবরটি পড়তে চাই এবং জানাতে চাই আসলে তাদের মূল জিজ্ঞাসাটা কি, তারা জানতে চেয়েছেন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কি করা হচ্ছে, দল কি করছে, নির্বাচিতরা শপথ নেবেন কিনা, দলের শীর্ষ নেতারা কি করছেন তারা বুঝতে পারছেন না। খন্দকার মনিরুজ্জামান। আসলে এই তিনটাই প্রশ্নই হচ্ছে এখন বিএনপির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তিনটি প্রশ্নে বিএনপি প্রকাশ্যে কোনো জবাব দিচ্ছে না, বা তাদের দলের মধ্যে যে দিচ্ছে না তো বোঝাই যাচ্ছে, কারণ দলের লোকের প্রশ্ন করছে। মানে জনগণও জানে না, দলের ভিতরেও জানে না। দলের ভিতরে জানে না, জনগণও জানে না, নেতারাও কি জানেন? বিএনপির নেতারাও সব জানে কিনা সেটাও নিয়েও প্রশ্ন আছে। নেতাকে সেটাও প্রশ্ন, সেটা তো ধরেন, হ্যাঁ, বিএনপির নেতৃত্ব যাদেরকে আমরা চোখের সামনে এখন দেখছি তারাও জানে কিনা, জানেন কিনা, সেটাও একটি বড় প্রশ্ন। একটি দলের জন্য এটা একটা খুব ট্র্যাজিক ঘটনা আর কি। এরকম একটা ক্রাইসিস সময় তারা যদি এরকম একটা মানে বেপুথু অবস্থায় থাকে, পথ হারা অবস্থায় থাকে, তাহলে দলটার জন্য এটা একটা বড় সমস্যা। ব্যক্তিগতভাবে নির্বাচিতরা শপথ নেওয়ার পক্ষে বলছেন মনে হয় কি? জি না, এখানে দেখছি খবরটার মধ্যে আছে, মানে শপথ নিতে চায় এটা বোঝা যায়, এবং আমি মনে করি যে শপথ নেওয়া উচিত। এবং এটার আবার আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়ে চেয়েছিল যে বিএনপি ওই যে পথ হারা হয়ে যাক, তারা কিন্তু বলা যায় যে মানে তার এগেইনস্টে তারা জিতে আসছে, সফল। সুতরাং তার উচিতই এখন ইয়ে করা, শপথ নেওয়া, তারা রাজনীতিতে থাকতে হবে, রাজনীতির ধারা চালু থাকুক। এবং পার্লামেন্টই তো সব না, গণমাধ্যম একটা আছে, নানাভাবে কিন্তু কথা বলা যায়। বিএনপির নেতারা আমার মনে হয় তারা কিন্তু একটু সাইডলাইনে চলে গেছে, এটা মেনে নিতে হবে বিএনপিকে, যে রাষ্ট্র ক্ষমতার যে শক্তি সামর্থ্য
মানে যেভাবে একটা পাওয়ার চ্যালেঞ্জ, সেটা কিন্তু আপাতত সেই চ্যালেঞ্জে যেতে পারবে ওটা না। রিগেন করতে হলে তো পার্লামেন্টে যেতে হবে। হ্যাঁ, সেটা রিগেন করতে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরেও দেখায় দেব, এক্ষুনি একটা কিছু করে ফেলবো, এই যে মনোভাবটা, এইটা বদলাতে হবে তাদের। তারা যুক্তির পথে থাকে না, বছরের পর বছর, 10 বছর পরে কেউ প্ল্যান করে যে আমি ক্ষমতায় যাব, আর প্রতিদিনই ক্ষমতা সরকার উৎখাত, এই যে একটা রাজনীতি বছরের পর বছর করছে, এটা থেকে সরে আসা উচিত। শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।